রাত প্রায় ৪টা। রুমাইশা ঘুমায়নি একটুও। তার উপর ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে। যদি ঘুমিয়ে যায় তাহলে যেন জেগে উঠতে পারে সময় মতো। সাফওয়ান গভীর ঘুমে আছে, নিঃশ্বাস পড়ছে ওর ঘন ঘন। রুমাইশা মনোযোগ দিয়ে শুনছে সাফওয়ানের নিঃশ্বাসের শব্দ, আর ওর চুলে বিলি কেটে দিচ্ছে। এই খুব বড়সড় ব্যক্তিটাকে নিজের বুকের ওপর রাখতে পেরে ওর যেন অন্যরকম অনুভূতি বয়ে যাচ্ছে সমস্ত শরীরে। প্রচন্ড রকম ভালো লাগছে ওর। ঘুমানোর পর একদম বাচ্চাদের মতো লাগছে সাফওয়ানকে। মুখে একটি নিষ্পাপতার ছায়া ফুটে উঠেছে ওর। ভ্রু দুইটা এখন আর কুঁচকে নেই। মুখটা দেখে বোঝার উপায় নেই এই মানুষটা জেগে ওঠার পর কতটা হিংস্র। মিনিট ১৫ পরে সাফওয়ানকে জাগানোর সিদ্ধান্ত নিল রুমাইশা। কিন্তু সাফওয়ানের এই সুন্দর ঘুমটা ভাঙাতে ওর মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে আরো অনেক সময় ঘুমাকো। কি হতো যদি আজ সাফওয়ান ওর স্বামী হতো? এই সুন্দর ঘুমটা আর ভাঙাতে হতো না। যতক্ষণ ইচ্ছা ঘুমাতো সাফওয়ান। এই ভোর রাতে উঠে চলে যেতে হতো না আর। নিশ্চিন্ত মনে ঘুমাতো সাফওয়ান এখন ওর বুকে। কারো ভয় থাকতো না তখন। ভাবতে ভাবতে সাফওয়ানের কপালে আলতো করে স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের মুখে হাত বুলিয়ে ছোট্ট ছোট্ট করে ডাকলো সাফওয়ানকে। কয়েকবার ডাকার পর চোখ খুলল সাফওয়ান। ঘুম কম হওয়ার কারণে চোখ দুইটা লাল হয়ে আছে। ঘুম থেকে ওকে জাগিয়ে প্রচন্ড খারাপ লাগলো রুমাইশার। সাফওয়ান ঘুম ভাঙার পরও রুমাইশার বুকে আরো কিছুক্ষণ আয়েশি ভঙ্গিতে শুয়ে থাকলো। বুকের ওপর শুয়ে হাত পা ছুঁড়ে আড়ামোড়া করতে লাগলো। কিছুক্ষণ পর উঠে বসে রইল বিছানার ওপর। ঘুমের ঘোর এখনো কাটেনি ওর। চোখ দুইটা ডলে বালিশে শোয়া রুমাইশার দিকে চোখ চোখা করে তাকালো একবার। রুমাইশা ওকে দেখছিল। সাফওয়ানের এমন করে তাকানোয় রুমাইশা নিঃশব্দে হাসলো। তারপর বলল, কি হলো? এভাবে তাকানোর কি আছে? সাফওয়ান কিছু বলছে না দেখে রুমাইশা সন্দেহের চোখে তাকালো ওর দিকে। তারপর আবার কিছু বলতে যাবে, তখনই সাফওয়ান ওর মুখ বন্ধ করে দিল নিজের অধর জোড়ার আক্রমণে। অনেক অনেকক্ষণ ধরে গভীরভাবে চুমু খেলো সাফওয়ান। রুমাইশার হাতের আঙুলের ফাঁকে নিজের হাতের আঙুলগুলো রেখে বিছানায় চেপে ধরল। সাফওয়ানের এমন আক্রমণে দিশেহারা হয়ে গেল রুমাইশা। মনে মনে বিপুল পুলক অনুভব করলো ও। ভালো লাগায় চোখ দুইটা বন্ধ হয়ে এলো ওর। নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন সাফওয়ানের এই প্রগাঢ় চুম্বনকে নিজের ভেতর ধারণ করতে থাকলো ও। কিছুক্ষণ পর সাফওয়ান ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। রুমাইশার এমন অবস্থা দেখে মুখ টিপে হাসলো সাফওয়ান। তারপর রুমাইশার চোয়ালের সাথে নিজের চোয়াল ঘষে মৃদু গলায় বলল, সামান্য একটা চুমুতে এই অবস্থা? এরপর তো বিশাল 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 অত্যাচার সহ্য করতে হবে। কি করবি তখন? কথাটা বলে সাফওয়ান রুমাইশার চোয়ালে একটা ছোট্ট করে চুমু দিয়ে বিছানা থেকে উঠে নিচে নামলো আলনা থেকে নিজের টি শার্টটা নেওয়ার জন্য। পেছন থেকে রুমাইশা বলে উঠল, আপনার মুখ দেখে তো বোঝা যায় না আপনি এত অসভ্য। দিনের বেলায় আপনি এত গুরুগম্ভীর হয়ে থাকেন, কিন্তু রাত হলে তো দেখছি আপনার হুলিয়া পাল্টে যায়। সাফওয়ান টি শার্টটা গায়ে দিতে দিতে লুচু দৃষ্টিতে তাকিয়ে নির্বিকার গলায় বলল, শব্দটা অসভ্য না, রোমান্টিক। আর মনে মনে সবাই অসভ্যই চাই, কিন্তু ওপরে ওপরে ভং ধরে তোর মতো। আর এটা যদি অসভ্যতাই হয় তাহলে আমি অসভ্য তোর কাছে। আর যতদিন বেঁচে আছি অসভ্যই থাকবো। তারপর চোরা চোখে তাকিয়ে দুষ্টু গলায় বলল, পছন্দ না হলে ঠিকই বাধা দিতেন, কিন্তু তা দেননি, কারণ আপনিও চান আমি অসভ্য হই। রুমাইশা লজ্জা পেল প্রচুর। লজ্জায় মাথা নত হয়ে গেল ওর। সাফওয়ানের কথার বিপরীতে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না। উল্টো কান গরম হতে শুরু করলো ওর। সাফওয়ান খেয়াল করলো সেটা। তারপরও দুষ্টুমি করে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। চুমু তো খাওয়া হয়েই গেছে। এখন অসময়ে এসে লজ্জা পেয়ে আর কি হবে? রুমাইশা কটমট চোখে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ানের সেদিকে চোখ পড়তেই অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে মুখ টিপে হাসলো। রুমাইশা দাঁতে দাঁত চেপে মুখ ঝামটা মেরে বলল, আজান দিবে এক্ষুনি, বাড়ি যান। সাফওয়ান শব্দ করে হাসলো, কিন্তু সেটা রুমের বাইরে যাতে না যায় সেভাবেই হাসলো।
এই তো যাচ্ছি, এক্ষুনি। তারপর টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা হাতে নিয়ে আবার বিছানার কাছে আসলো। রুমাইশার দিকে ঝুঁকে আরেকটা চুমু খাওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখ ঘুরিয়ে নিল রুমাইশা। সরুন, আপনি আর জীবনে আমাকে চুমু খাবেন না। খাবো 100 বার। এটা বিদায়ী চুম্বন বলে খপ করে বাম হাতটা দিয়ে রুমাইশার চোয়ালদয় ধরে নিজের দিকে ঘোরালো, তারপর কষে একটা চুমু খেলো। চুমু খাওয়া শেষে রুমাইশার কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। আর তারপরই দ্বিতীয়বার পেছনে না তাকিয়ে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে নিঃশব্দে দরজার লক খুলে চলে গেল বাইরে। এদিকে সাফওয়ানের এমন ফিসফিসানি কণ্ঠে রুমাইশার গায়ের পশম দাঁড়িয়ে গেল। বুক আর তলপেটে যেন রক্ত ছলকে উঠল। লজ্জায় নত হলো মুখ। মুখে লাজুক হাসি ফুটে উঠল ওর। অনড় হয়ে বসে রইল বিছানায়। খানিকক্ষণ বাদে দূর থেকে গাড়ির ইঞ্জিনের ক্ষীণ শব্দ ভেসে আসলো। রুমাইশা বুঝল সাফওয়ান ওর গাড়ি স্টার্ট দিয়েছে। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল ওর। হঠাৎ করেই যেন চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে থাকলো। নির্জনতায় ছেয়ে গেল যেন ওর আশপাশটা। মুখের হাসিটা মিলিয়ে গেল নিমিষেই। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল রুমাইশা। আজান দিল এমন সময়ে। ফজরটা পড়া হবে না সঙ্গত কারণে, তাই চোখ বুজে নিল ও। সারা রাত না ঘুমানোর কারণে চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। ঘুম ভাঙল 8টায়। বাড়ির অন্যরা ততক্ষণে উঠে গেছে। শামসুলের অফিস আছে 9টায়। আয়েশা নাস্তা বানানো প্রায় শেষের দিকে। রুমাইশা উঠে এসে ফ্রেশ হয়ে গেল রান্নাঘরে। আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কাজ থাকলে বলো মা, করে দেই। আয়েশা চুপ রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, সাফিনকে ঘুম থেকে তোল, একসাথে খেয়ে নে সবাই, নইলে পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। রুমাইশা ঠিক আছে মা বলে গেল সাফিনকে ডাকতে। দরজায় কয়েকবার নক করার পর দরজা খুলল সাফিন। চোখ টলতে টলতে বাইরে এলো। রুমাইশার দিকে চোখ পড়তেই কাল রাতের ঘটনা মনে পড়ল ওর। উত্তেজিত হয়ে বলল, রুমি আপু, ভাইয়া চলে গিয়েছে? রুমাইশা চাটি মারল ওর মাথায়। আসতে বলতে পারিস না, শয়তান ছেলে। গেছে চলে, ভোরবেলা, আজানের সময়ে। ভাইয়ার কি কিছু হয়েছে আপু? পরে বলবানে তোরে, মেসেজে। এখন অবজা, ফ্রেশ হয়ে আয়। খাবি দ্রুত, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। মা বলেছে, তাড়াতাড়ি আয়। সাফিনকে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল ওয়াশরুমে। তারপর আবার রান্নাঘরে এলো, মায়ের সাথে নাস্তা গুছিয়ে দিল। কাজের ফাঁকে আয়েশার দিকে চোখ পড়ল ওর। থমথমে লাগছে মায়ের মুখটা। কাজের প্রেসারে হয়তো এমন লাগছে ভেবে আবার নিজের কাজে মন দিল রুমাইশা। সাফওয়ান বাড়ি ফিরে আর ঘুমায়নি। পুরো ভোরবেলাটা উত্তরের জঙ্গলের ভেতর কাটিয়ে দিয়েছে। এখানে আসলে ওর অদ্ভুত রকমের শান্তি লাগে। এখানে সাপগুলো ওর গায়ের সঙ্গে লেগে থাকতে পছন্দ করে খুব। খুব তাড়াতাড়ি ও খোলস ছাড়বে। গায়ের চামড়াটা খসখসে হতে শুরু করেছে। এই লেয়ারটা উঠে যাবে। পরনে ওর গত রাতের টি শার্ট। হাতের খসখসে ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়াগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রুমে গিয়ে লং স্লিভসে পড়তে হবে ওর, নইলে যে কেউ দেখে বুঝতে পারবে ওর শরীরের অবস্থা। একটু বেলা হলে নিজের রুমে গেল সাফওয়ান। ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল। তারপর বের হয়ে কালো রঙা ট্রাউজার আর সাদা রঙের লং স্লিভস টি শার্ট পরে নিল। নিজেকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে বসে রইল মায়ের অপেক্ষায়। রুনিয়া খাবার নিয়ে উপরে আসলেন। টি টেবিলের ওপর খাবার রেখে তিনি গেলেন চিলেকোঠার রুমে, দরজার কাছে সাফওয়ানের রুমে আছে কিনা চেক করতে। দরজার লক করা নাই, সাফওয়ান ভেতরেই আছে। রুনিয়া দরজায় নক করতে যাবে এমন সময় সাফওয়ানও দরজা খুলে বের হলো। সাফওয়ানকে দেখেই রুনিয়া বললেন, কাল রাতে না খেয়েই চলে গেছিলি কেন? বলে তো যাবি যে খাবো না। আমি খাবার নিয়ে এসে দেখি তুই নেই, দুপুরেও খাসনি। তোর কাজের এত চাপ যে খাওয়ার সময় হচ্ছে না তোর। মায়ের এই ছোট্ট কিউট শাসনে সাফওয়ান হাসল। তারপর বলল, রাতে আমি খেয়েছি মা, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার অনেক কথা আছে। বসো এখানে এসে। টি টেবিলের পাশে রাখা চেয়ারগুলোর দিকে নির্দেশ করে বলল সাফওয়ান। রুনিয়া চেয়ারে বসতে বসতে বলল, কোথায় খেয়েছিস? তুই তো বাইরে খাস না কখনো। আর নিচে যে খাবার রেখেছিলাম
তাও তো সেভাবেই আছে। সাফওয়ান নিজেও চেয়ার টেনে বসতে বসতে বলল, ভেতরেই খেয়েছি, তবে অন্য জায়গায়। ও নিয়ে তুমি আর চিন্তা করো না। এখন আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। রুনিয়া মনোযোগ দিলেন। সাফওয়ান গম্ভীর হয়ে গেল হঠাৎ করেই। তারপর কিছুক্ষণ সময় নিয়ে চোখ থেকে গগলসটা খুলে ফেলল। সাফওয়ানের চোখ দেখে আটকে গেল রুনিয়া। তোর চোখের রং এমন দেখাচ্ছে কেন? আর কেমন যেন জ্বলজ্বল করছে চোখ দুইটা। মায়ের এমন আতঙ্কিত চেহারা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল সাফওয়ান। তারপর মৃদু গলায় বলল, এটা অনেকদিন আগেই হয়েছে মা। তোমাকে আমি দেখাইনি, তোমরা কষ্ট পাবে তাই। কিন্তু এখন আর উপায় নেই আমার কাছে কোনো। রুনিয়া ছেলের কথা কিছু বুঝলেন না, অবুঝের মতো করে তাকিয়ে রইলেন। তোমাকে আরো কিছু দেখানোর আছে মা, কিন্তু তুমি হয়তো ভয় পাবে। তুমি আমাকে ভয় পেও না মা, আমি তো তোমারই ছেলে। আমাকে তুমি যেন ভয় পেও না। রুনিয়া কি বলবে বুঝতে পারলেন না। ভয় কেন পাবে সেটা ভাবতে ভাবতে চেয়ে রইল শুধু। সাফওয়ান ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা সরালো। তারপর অসহায় চোখে তাকালো মায়ের দিকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তোর ঠোঁট এত কালো কিভাবে হলো? আঙুল দিয়ে তিনি ছুঁয়ে দেখলেন সাফওয়ানের ঠোঁট জোড়া। এমন কিভাবে হয়েছে? চোখে মুখে অবাকতার ছাপ ফুটে উঠল রুনিয়ার। সাফওয়ান কিছু বলল না। চোখের কোণা চিকচিক করে উঠল ওর। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাতের স্লিভস গোটালো ও গুটিয়ে কোনোই পর্যন্ত উঠিয়ে রাখলো। নিজের শরীরের স্কিনের অবস্থাটা দেখালো রুনিয়াকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সাফওয়ানের শিরা ভেসে ওঠা হাতটার দিকে। নিজের হাত দিয়ে স্পর্শ করলেন সাফওয়ানের হাতখানা। খসখসে সর্প চামড়ার ওপর দিয়ে নিজের হাতটা বুলিয়ে নিয়ে গেলেন। চোখ ফেটে পানি বেরিয়ে এলো রুনিয়ার। এসব কখন হলো? এরকম তো ছিল না আগে। এগুলো তো অনেক কম ছিল। এত এত বেড়ে গেল কিভাবে? আমাকে কখনো বলিসনি কেন? বলিসনি কেন আমাকে? সাফওয়ান নির্বাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। রুনিয়া কান্না চোখে উল্টে পাল্টে দেখছে সাফওয়ানের হাতখানা আর বিলাপ করছে নিজে নিজে। সাফওয়ান নিজের মায়ের মুখটা দুই হাত দিয়ে ধরে নিজের দিকে ফেরালো। তারপর নিজের অধর জোড়া আলগা করে মায়ের সামনে। রুনিয়া তাকালেন সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান ঠোঁট আলগা করতেই দেখা গেল ওর ঝকঝকে তীক্ষ্ণ দাঁত দুইটা। সেই জংলি পশুদের মতো লম্বা ধারালো দাঁত দুইটার দিকে রুনিয়ার চোখ পড়তেই চমকে উঠল তিনি। ভালো করে সেদিকে দেখেই ডুকরে কেঁদে উঠলেন রুনিয়া। এ কি হাল হয়েছে আমার ছেলের? এ কি হলো? বাবা, আপনি এ কি করে গেলেন আমার ছেলেকে? এ কি অবস্থা করে দিয়ে গেলেন আমার সাফওয়ানকে? অসহায় কণ্ঠে বিলাপ শুরু করলেন রুনিয়া। সাফওয়ান রুনিয়াকে সামলালো। মা, মা জোরে বলো না প্লিজ। কেউ যদি শুনে ফেলে তোমার কথা, তখন অনেক বড় বিপদ হয়ে যাবে মা। থামো মা, তুমি এরকম করলে আমি কিভাবে ঠিক থাকবো মা? চুপ করো মা, আমার কথা শোনো। রুনিয়া সময় নিয়ে অনেক কষ্টে নিজেকে সামলালেন। সাফওয়ানের হাত দুইটা নিজের দুই হাতের মুঠির ভেতর নিয়ে চুমু খেলেন হাতে। সাফওয়ান মাকে বলল, এখনো শেষ হয়নি মা, আরো কিছু দেখানোর আছে তোমাকে। রুনিয়া অসহায় দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। ইশারায় বোঝালেন সেগুলো দেখাতে। মায়ের ইশারা পেয়েই সাফওয়ান মুখ আলগা করে নিজের কালো লকলকে লম্বা সর্পজিহ্বাটা বের করলো রুনিয়ার সামনে। এই দৃশ্য দেখে রুনিয়া থমকে গেল যেন। উচ্চ কণ্ঠে কাঁদতে নিলেন তিনি, কিন্তু তার আগেই নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরলেন। সাফওয়ান সেদিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আর তোমার ছেলে নেই মা, আমি পশুতে পরিণত হয়ে গিয়েছি। সামনে হয়তো আরো হব। নিজেকে নিয়ে অনেক রিসার্চ করেছি মা আমি, কিন্তু কোনো সলিউশন বের করতে পারিনি আমি। ব্যর্থ হয়েছি আমি মা। এখনো চেষ্টা করে যাচ্ছি। জানি না আদৌ সফল হব কিনা, সে সময় পাবো কিনা। আমি যদি কোনো রেমেডি বের করতে না পারি, তবে আমি খুব শীঘ্রই মারা যাব মা, নইলে অন্য কোনো প্রাণীতে পরিণত হব চিরদিনের জন্য। ছেলের মুখে মৃত্যুর কথা শুনে রুনিয়া আর নিজেকে সামলাতে পারলেন না। উচ্চস্বরে কেঁদে উঠলেন তিনি। সাফওয়ান আর এবার বাধা দিল না। কিছুক্ষণ বিরতি নিয়ে সাফওয়ান বলে উঠল, আমি জানি আমি বেশি দিন বাঁচব না, তবে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছা আছে মা। আমি খুব করে চাই আমার সেই ইচ্ছাটা পূরণ হোক।
খুব খুব করে চাই, আর সেটা পূরণ করতে তুমি আমাকে সাহায্য করবে মা। রুনিয়া কিছুক্ষণ সময় নিয়ে নিজের কান্না থামালেন, ধরা গলায় বললেন, কি ইচ্ছা তোর, বল আমাকে। আমি যেভাবেই হোক তোর ইচ্ছাটা পূরণ করব। প্রয়োজনে নিজের প্রাণটা দিয়ে দেব, তবুও তোর ইচ্ছা পূরণ করব। ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তিনি। সাফওয়ান মৃদু হাসল, মায়ের মুখটা দুহাত দিয়ে আলতো করে ধরে বলল, প্রাণ দিতে হবে না মা, তুমি শুধু রিমুকে আমার বউ করে নিয়ে আসার ব্যবস্থা করে দাও, আর কিছু চাই না।